হ্যালো, আসসালামু আলাইকুম টু অল। আজকে আমি আপনাদেরকে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য এসেছি। আপনারা সবাই জানেন যে আজকের এই দিনটি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 75th রিপাবলিক ডে। সেই রিপাবলিক ডে সম্বন্ধে বিভিন্ন আমরা লেকচার শুনে থাকি বা বক্তব্য পেয়ে থাকি, অনলাইন সোর্স হোক বা আমাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সেগুলোতে নিয়ে কনভারসেশন হয়। ওই ডে সম্বন্ধে অনেক কিছু আমরা জানি বা জানার চেষ্টা করছি। তো এই যে আজকের দিন 26 জানুয়ারি দিন, ওই নির্দিষ্ট দিনে আমরা এই দিবসটি পালন করি। তো সেটা আমাদের অনেকেরই জানা, আমাদের তরুণ প্রজন্ম যারা, তাদের হয়তো অনেকেরই জানার চেষ্টা রয়েছে, কিন্তু মনোযোগ সহকারে জানার চেষ্টা করিনি। তো আমি আজকে আপনাদেরকে এই ডে সম্বন্ধে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এই ডে আমরা পেয়েছি যদিও 26 জানুয়ারি। কিভাবে পেয়েছি? এই দিনটি পাওয়ার আগে কত রকমের যুদ্ধের সাথে লড়াই করতে হয়েছে আমাদের দেশের তরুণদের, আমাদের দেশের যুবকদের, কত রক্তের বলিদান হয়েছে। তো সেই বিষয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে কি কি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধগুলার তথ্য দেওয়ার জন্য। বিভিন্ন বক্তব্যে আপনারা বিভিন্ন কিছু পাবেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু চেষ্টা করছি আপনাদেরকে এই দিনটি পাওয়ার আগে কতটা যুদ্ধ করতে হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে, সেই যুদ্ধের তালিকাটা আমি শেয়ার করার চেষ্টা করছি। চলুন দেরি না করে সেগুলো দেখে নিই। দেখুন, 1700 শতাব্দীর দিকে ইংরেজরা আমাদের ভারতের দিকে ওদের লোভ লালসা হয় এবং ধীরে ধীরে ওরা কি করতে থাকে, আমাদের ভারতের প্রতি ওদের আসার আগ্রহ জাগে এবং ওরা আসতে আরম্ভ করে। 17 শতাব্দীর দিকে ভারতবর্ষে ছিল মুঘলদের সরকার, মুঘল সরকার ছিল। সেই সরকারের হাত ধরে কিন্তু ভারতে প্রবেশ করে ইংরেজদের আসার উদ্দেশ্য ছিল ওরা ব্যবসা করবে, কিন্তু বিহাইন্ড দিস তাদের আসল উদ্দেশ্য ছিল ভারতকে লুণ্ঠন করা, লুটিয়ে পুটিয়ে খাওয়া। তো সেই সময় ওরা যখন আসলো, তাদের আসার পর তারা কি করলো, দেখলো যে আমরা এখানে ব্যবসা করতে যদি এসেছি, আসলে আমাদের উদ্দেশ্য ব্যবসা না, আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে কিভাবে আমাদের আয়ত্তে নিব, সেই চেষ্টা। ওরা কিছুদিন ব্যবসা করার পর দেখলো যে কিভাবে ওই দেশকে হাতিয়ে নেওয়া যায়, সেই জন্য ওরা ওই আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণভাবে ওরা ঝগড়া বিবাদ সৃষ্টি করলো এবং চেষ্টা করলো কিভাবে দেশকে বিভক্ত করা যায়, ওদের হাতে নিতে চায়। তাই ওরা আমাদের দেশের নাগরিকদের বিভিন্ন ধরনের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করলো। প্রথম ওরা যেই কাজ শুরু করলো, দ্বন্দ্ব লাগিয়ে লাগিয়ে অনেক দিন পেরিয়ে গেল। ওরা ধীরে ধীরে মুঘল সরকারের অন্তরে জায়গা করতে আরম্ভ করলো এবং সেই সময়ের সূচনা হয় পলাশী এবং বাক্সা যুদ্ধ। সেই পলাশী যুদ্ধ সাল 1757, 23 জুন, ও বাক্সা যুদ্ধ 1764, 22 অক্টোবর। এই যুদ্ধে ওরা কি করলো, মুঘল সরকারকে সাহায্য করলো এবং মুঘল সরকারের সাহায্য করে যখন জয়লাভ হলো, এই জয়লাভের পরেই পুরো ভারত চলে যায় ইংরেজদের হাতে। ইংল্যান্ড নয়, ইংরেজদের। তখন থেকেই ওরা ভারতে নাম জমাতে শুরু করে এবং নতুন একটি নাম উঠে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওদের যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন হলো, দেখা গেল যে ভারতবর্ষে যদি কোনো জায়গা ফাঁকা থাকে, খালি থাকে,
ওদের উদ্দেশ্য হলো সেই খালি জায়গা হাতিয়ে নেওয়া। কোনো উত্তরাধিকারী না থাকলে ওই জায়গাটা ওরা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়ত্তে নিয়ে চলে যায়। তারপর ওরা কি করে, বিদেশ থেকে বিভিন্ন অস্ত্র আনতে শুরু করে। সেই অস্ত্রগুলা বানানো ছিল শূকর এবং গরুর চামড়া দ্বারা, আর যেটা ছিল সম্পূর্ণ আইনিভাবে নিষিদ্ধ। এবং এই নিষেধের প্রথম যিনি বিরোধিতা করেছিলেন, যে পশুর চামড়া কিংবা এই সমস্ত জিনিস যেগুলো অস্ত্র এবং চালানো হচ্ছে সেগুলোর বিরোধিতা করতে চাইলেন প্রথম ভারতীয়, তিনি হলেন মঙ্গল পাণ্ডে। তারপর ওরা কি করলো, মঙ্গল পাণ্ডেকে যেভাবে ওরা হত্যা করলো, মঙ্গল পাণ্ডেকে যখন হত্যা করে তখন শুরু হয়, তারপরেই যে যুদ্ধের সূচনা হয় সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। তখন এই সিপাহী বিদ্রোহের যে সময় শুরু হয় তখন ছিল 1857 সাল। আমি সালগুলো এই জন্য বলছি, পরীক্ষায় এই সনগুলা এসে থাকে, সেই জন্য আমি এগুলা বলছি, আপনারা মনে রাখবেন। ওরা মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিয়ে হত্যা করে। যখন মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়, তারপর ভারতে জন্ম লাভ করে একটা রাজনৈতিক দল, যেটা আমরা সবাই জানি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র হয়ে দাঁড়ায়। তখন বর্তমান কলকাতা, যেটা আমরা বলি বেঙ্গল বলে জানি, এই বাংলার বিভিন্ন তরুণদের মুখে, সুশিক্ষিত নাগরিকদের মুখে শুরু হয় একটা ধ্বনি, যেটা হলো বন্দে মাতরম। সেই বন্দে মাতরম ধ্বনি যখন দেখতে পায় ব্রিটিশ সরকাররা, এই ইংরেজরা বাঙালিদের মুখে, তখন ওরা বাঙালিদেরকে আলাদা করে, এবং সেই আলাদা করার যে কার্যক্রম নেয় সে হলো লর্ড কার্জন, বাংলাকে আলাদা করতে শুরু করে। সেটাই হচ্ছে বঙ্গ বিভাজন। এই আন্দোলন, বঙ্গ আন্দোলনে যখন দেখলেন যে বাঙালিদের আলাদা করা হচ্ছে, তখন বাংলা থেকে উঠে আসেন তরুণ এবং সাহসী যুবকরা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল, বিনয় বাহাদুরের মতো সাহসী যুবক এসে ওরা ব্রিটিশের সাথে লড়াই আরম্ভ করে। তখন ব্রিটিশ সরকার দেখতে পায় যে বাঙ্গাল থেকে ওরা সাহসিকতার পরিচয় দেখাচ্ছে। সেই সময় বর্তমান কলকাতা, সেখানে ছিল ভারতের প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্রকে তুলে নিয়ে যাওয়া হয় নতুন দিল্লিতে। আমরা জানি এই ভারতের যে কলকাতা থেকে ভারতের সেই প্রাণকেন্দ্রকে যখন তুলে নিয়ে যাওয়া হয় নতুন দিল্লিতে, তখন সাল ছিল 1911, যেটাকে আমরা জানি ভারতের রাজধানী এখন নতুন দিল্লি। তারপর থেকে শুরু হয় নতুন যুদ্ধের সূচনা, যা হলো প্রথম বিশ্বযুদ্ধ। সাল তখন 1914। যাতে ইংরেজদের ভারতের সৈনিকদের ব্যবহার করে সেই যুদ্ধে দেখে সাউথ আফ্রিকা থেকে চলে আসে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, যিনি এখন আমাদের দেশের জাতির নায়ক। তো এম.কে. গান্ধী ভারতে চলে আসেন। আসার পর ওনার একমাত্র লক্ষ্য ছিল ভারতকে স্বাধীন করা। এই ইংরেজদের পরাধীন অবস্থা থেকে ভারতকে কিভাবে স্বাধীন করা যায় সেই বিষয়ে তিনি সাউথ আফ্রিকা থেকে চলে এসে লড়াই আরম্ভ করেন। 1915 সালে তিনি যখন সাউথ আফ্রিকাতে ফিরে আসেন, তখন অনেক লড়াই ঝগড়া চালিয়ে যান ব্রিটিশের সাথে। ব্রিটিশরা ওনাকে রুখতে গিয়ে জেলে বন্দি করে। তারপর ব্রিটিশ জাজ সিডনি রাওলাট চালু করেন নতুন নিয়ম,
সাল তখন 1919। নতুন নিয়মটি ছিল যে কাউকে না বলেই ওকে গ্রেফতার করা, আর সেই আইনবাদী গান্ধীকে ও প্রথম গ্রেফতার করে। কোনো নোটিশ না দিয়ে, কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে গান্ধীজিকে গ্রেফতার করা হয় 1919 সালে। সেই নিয়মের আরেকটি নিয়ম ছিল যে যদি 4 জন লোক একসাথে চলাফেরা করে তো ওদেরকে দেখলে গুলি করা হয়, যা আজ আমাদের ভারতের সংবিধানে 144 হয়ে দাঁড়িয়েছে। আমরা যাকে বাংলায় বলি 144 জন। তখন ছিল 4 জন, এখন আমাদের এখানে 3 জন বলা হয় খুব সময়। তো সেই 1919 সালে যখন গান্ধীজিকে আটক করা হয়, তারপর অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে হাজার হাজার লোকের জমায়েত হয়। ব্রিটিশ সরকার তাদের সেখানে নির্মমভাবে দরজা বন্ধ করে হত্যা করে। সেই হত্যা দেখে ভারত থেকে প্রতিবাদ করতে গিয়ে আমাদের বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে ব্রিটিশের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর। তারপর শুরু হয় অসহযোগ আন্দোলন, সেই গান্ধীর হাত ধরে। অসহযোগ আন্দোলন চলাকালীন সময় এক দল বিপ্লবী তারা কি করে, চৌড়ি চৌড়া নামক একটা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে মৃত্যু হয় 23 জন পুলিশ কর্মী। সেই মৃত্যু দেখে গান্ধীজি সেই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেন। সাল 1922 পেরিয়ে যায়, 1925-এর দিকে সেই হিন্দুস্তান পাবলিক অ্যাসোসিয়েশন নামে একটি সেই দেশ বলতে আমাদের বর্তমান ভারতবর্ষ একটি সংগঠন গড়ে ওঠে, হিন্দুস্তান পাবলিক অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশন 1925 সালে ব্রিটিশদেরকে কাকরি নামক স্টেশনে রেল থামিয়ে লুটপাট করে এবং চুরি করে, যার একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশদের কাছে টাকা হাতিয়ে নিয়ে অস্ত্র কেনা সংগঠনের জন্য। সাল 1925। 1927 সাইমন ভারতের সংবিধানের আইন পরিবর্তনের জন্য একটি কমিটি তৈরি করেন। তিনি ছিলেন ব্রিটিশের লোক এবং ভারতীয় আইন পরিবর্তন করতে চান। ওনার এই কার্যক্রমকে রুখতে প্রতিবাদ জানান লালা লাজপত রায়, কিন্তু লালা লাজপত রায় প্রতিবাদ করার দরুন ওনাকে হত্যা করা হয় এবং ওনার হত্যার পর এর কার্যভার গ্রহণ করেন ভগৎ সিং এবং রাজগুরু। ইংরেজ বিরোধী কর্মকাণ্ড শুরু করে। সেই সমস্ত চলতেকালীন অবস্থায় ভগৎ সিং এবং রাজগুরুকেও কার্যক্রমে হত্যা করে ব্রিটিশ সরকার। সাল 1929 কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয় এবং ডাক দেয় স্বাধীনতার। সেই সময় 31 ডিসেম্বর নেহেরু লাহোর নামক স্থানে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করে। 1930 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু ব্রিটিশ তা মেনে নেয়। ব্রিটিশ যখন মেনে নেয় তখন ভারতীয়রা আন্দোলন করতেই থাকেন এবং নতুন ডাক দেন, যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। 4 জানুয়ারি 1932 আবার ব্রিটিশ মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করে উইদাউট এনি রিজন। সাল 1933-এ রিলিজ করতে হয় জেল থেকে। তারপরেই শুরু হয় সত্যাগ্রহ প্রথা। 1935-এ পাশ হয় প্রথম গভ ইন্ডিয়া অ্যাক্ট এবং সেই সময় প্রথম ভারতীয় ইলেকশন আগমন হয় নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বুঝে গেছেন ভারতের স্বাধীনতার প্রয়োজন হলো অনেক রক্তের, অনেক শ্রমের, অনেক যুবকদের, তাই তিনি ছুটে আসেন এবং সেই সময় ওনাকে বানানো হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি। কিন্তু তিনি সভাপতি হওয়াতে নারাজ ছিলেন মহাত্মা গান্ধী। তারপর 1929-এ পুনরায় তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং স্বেচ্ছায় সেই পদত্যাগ করেন। 1939 সাল শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
সেই সময় নেতাজিকে নিজের গৃহে বন্দী করে রাখা কার্যক্রমে এবং সাহসিকতার সহিত তিনি পালিয়ে যেতে সক্ষম হন নিজ গৃহ থেকে এবং চলে যান জাপানে। জাপান থেকে চলে যান বার্লিন নামক স্থানে, সেখানে গিয়ে দেখা করেন হিটলারের সাথে। সেই সাহায্যের জন্য কিন্তু হিটলার সাহায্য করেন। পুনরায় তিনি ফিরে আসেন জাপানে এবং সেখানে ফিরে এসে রাসবিহারী বসুর সাথে দেখা করেন এবং নতুন একটা বাহিনী গঠন করেন, যার নাম হলো আজাদ হিন্দ ফৌজ। সেই আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশকে ভারত থেকে তাড়াতে সক্ষম হয়েছিল এবং ওরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান অনেক ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসুর হাত ধরে গড়ে ওঠা সেই আজাদ হিন্দ ফৌজ দলটিও দুর্বল হয়ে পড়ে। সন 1942 গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন, আর এটাই ছিল কন্টিনিউয়াস মুভমেন্ট, যা কন্টিনিউ চলতে থাকে সাল 1946। এবং তারপরেই পরের বছর 1947 সাল আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতা লাভ করে 15ই অগস্ট। ঠিক সেই সময় ভারত চলার জন্য কিছু নিয়ম নীতির প্রয়োজন ছিল, যা আগে থেকেই ছিল, কিন্তু সেই নিয়মগুলিকে কঠিন ও সহজলভ্য করে তুলতে দেশের জনগণের স্বার্থে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে লিডারশিপ এবং লিডারশিপের দায়িত্ব পালন করে ডক্টর বি.আর. আম্বেদকর, যার দ্বারাই সেই আমাদের সংবিধানের খসড়া তৈরি করা হয় এবং সেই সংবিধান লিখতে সময় লাগে প্রায় 3 বছর। তারপর সাল 1950 26 জানুয়ারি আমাদের ভারতের যে সংবিধান সেটা আমাদের উপর সম্পূর্ণ লাগু হয় এবং আমরা সেই সংবিধান দ্বারা আজও চলমান আছি। আর সেই সংবিধানের যে নিয়ম নীতি সেগুলো মেনে চলার জন্য সেই সংবিধান সেই দিন কার্যকরী হয়েছিল বলে আজ অব্দি আমরা সেই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। অর্থাৎ সেখানে আজকের যে দিন যেটি সেটা হচ্ছে আমাদের দিন, আমাদের সকলের দিন, কেননা আমরাই হচ্ছে প্রজা। যদি এই ভিডিওটিকে আপনারা সামান্য পরিমাণ উপকৃত হবেন তবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানিয়ে সবাইকে এই ভিডিওটি এখানেই শেষ করব।